আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েল। এরপর জানিয়ে দিব, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে বলেছেন ন্যাটো প্রধান। এদিকে দাবানলে হুমকির মুখে 60 লাখ মানুষ। এরপর জানিয়ে দিব, গাজা কে শাসন করবে প্রশ্নে যা বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দিব, ইউক্রেনে আরও 60 বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। সর্বশেষ জানিয়ে দিব, হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির 150 কোটির ড্রোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতিতে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। সোমবার 13 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছে, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত, তবে তাদের মধ্যে কয়েকজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় 251 জনকে জিম্মি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে এখনও 94 জন বন্দী রয়েছেন, আর এদের মধ্যে অন্তত 34 জন নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তারা বেশ আশাবাদী। চুক্তি অনুযায়ী উত্তর গাজার বাসিন্দারা তাদের এলাকায় ফিরে যেতে পারবেন, তবে ইসরায়েল যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে বলেছেন ন্যাটো প্রধান। ন্যাটো মহাসচিব মার্ক রুট অভিযোগ করেছেন, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে। বুধবার ব্রাসেলসে ন্যাটো সামরিক জোটের চিফ অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে। ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতা গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বানও জানান। ন্যাটো প্রধান বলেন, যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধকালীন মন্ত্রিসভায় পরিবর্তন করার সময়। ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে। রুটো বলেন, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়। দাবানলে হুমকির মুখে 60 লাখ মানুষ। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। তীব্র বাতাসে ছড়িয়ে পড়েছে আগুন। এবার উত্তপ্ত কয়লা থেকেও আগুন ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে, ফলে দাবানলে গুরুতর হুমকির মুখে পড়েছে 60 লাখ মানুষ। বুধবার এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি। নিজের বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। অগ্নি প্রতিরোধক উপাদান ফসচেক গুঁড়ায় ছেয়ে গেছে শহরের বাড়িঘর ও সড়ক। পোড়া গন্ধ, ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুঁড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর। দাবানল কবলিত ও আশেপাশের এলাকায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ। তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসায়
কাজে গতি এসেছে বলে জানায় তারা। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস ও ইটন এলাকায় ফিরতে মুখিয়ে আছেন হাজারো বাসিন্দা। ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান, দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র। গাজা কে শাসন করবে প্রশ্নে যা বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধের পর অঞ্চলটির শাসন কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। বুধবার নরওয়েতে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা বলেছেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী এ সময় বলেন, আশা করা হচ্ছে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে। যুদ্ধের অবসানে গাজা উপত্যকা কে শাসন করবে এটিই এখন আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন, যা এখন পর্যন্ত একটি অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জেলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় আটক বন্দীদের মুক্তির ওপর কেন্দ্রীভূত। মোহাম্মদ মুস্তফা বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে এবং 15 মাসের যুদ্ধের পর মারাত্মক মানবিক সংকট মোকাবেলায় 20 লাখেরও বেশি মানুষের জন্য আরও ত্রাণ সামগ্রী সরবরাহ করতে চাপ প্রয়োগ চালিয়ে যাওয়া জরুরি। তিনি এ সময় জোর দিয়ে বলেন, যুদ্ধের পর গাজা শাসনের অধিকার কেবল বৈধ ফিলিস্তিনি নেতৃত্ব এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সরকারের হাতেই থাকা উচিত। ইউক্রেনে আরও 60 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষার জোরদার করতে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও 60টি অতিরিক্ত আইরিশ-টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা শেষে জার্মান সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রায় 6 কোটি ইউরো মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুদ থেকে সরবরাহ করা হবে। একে ইউক্রেনের প্রতি যুদ্ধের ক্রমবর্ধমান পরিস্থিতিতে বার্লিনের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে বারবার উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আবেদন করে আসছেন, যাতে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করা যায়। আইরিশ-টি ক্ষেপণাস্ত্র হল জার্মানির পক্ষ থেকে ঠিক তেমনই সামরিক সহায়তা, যেমনটা জরুরিভাবে চেয়েছিলেন জেলেনস্কি। হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির 150 কোটির ড্রোন। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি 10 স্টারলাইন ড্রোন। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে ভারতে তৈরি আদানি গ্রুপের প্রথম ড্রোন এই দৃষ্টি 10 স্টারলাইন অ্যানম্যান্ড এরিয়াল ভেহিকল। মাঝারি উচ্চতায় উড্ডয়নের ক্ষমতাযুক্ত শক্তিশালী এই ড্রোন ইতোমধ্যেই নৌবাহিনীর নজরদারির জন্য ব্যবহার করছে ভারত। দৃষ্টি 10 স্টারলাইনকে গত বছরই বাহিনীর নজরদারির কাজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ডিসেম্বরে এই সংস্থার তৈরি আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি ভেঙে পড়ে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি আদানি গ্রুপ। দৃষ্টি 10 স্টারলাইন ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উড়তে সক্ষম। শুধু তাই নয়, 450 কেজি ভার বহন করতে সক্ষম এই ড্রোনটি।